যারা অনলাইন ভিডিও ক্লাস দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। ক্লাস একাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ের প্রথম পত্র। তো প্রথম পত্রের যে আলোচ্য বিষয় ছিল অর্থের সময়মূল্য, ইতিপূর্বে ক্লাস হয়ে গেছে। এই অধ্যায়ের উপর আলোচনা হবে। তো ইতিপূর্বে কিছু আলোচনা হয়েছে। এর আগে সরল সুদ, চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধির মধ্যে এককালীন আলোচনা হয়ে গেছে। আজকে আলোচনার বিষয় হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে বৃত্তি। বৃত্তি কি? বৃত্তি বা বার্ষিক বৃত্তি বা যে পরিমাণ টাকা দেওয়া হয় তাকে কিস্তি বলা হয়। তো বৃত্তিটা কি? আমরা বৃত্তি বলতে বোঝাই যে একটি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ। আমরা অনেক সময় শুনি যে অনেক ছাত্র বা ছাত্রীদের, বিশেষ করে যারা মেধাবী, ভালো রেজাল্ট করেন, তাদেরকে সরকার থেকে বৃত্তি প্রদান করা হয়, অথবা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ডাচ বাংলা ব্যাংক বৃত্তি, এ ধরনের কিছু অর্থ প্রদান করা হয় একটি নির্দিষ্ট সময় পর পর। তার মানে নির্দিষ্ট সময় পর পর, যদি সংজ্ঞাটি আমরা লিখতে যাই, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থের আগমন বা যেটাকে বলা হয় বা প্রবাহ ও নির্গমন বা বহিঃপ্রবাহকে বৃত্তি বলা হয়। একটা নির্দিষ্ট সময় পর পর এটি ঘটবে। সেটা হতে পারে 1 মাস পর পর, হতে পারে 1 বছর পর পর, বিশেষ ক্ষেত্রে 1 বছর পর পরে এটি ঘটে থাকে। একটি প্রতিষ্ঠান বা একক কোনো ব্যক্তির ক্ষেত্রেও যদি ধরা যায়, একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ তিনি ব্যাংকে জমা রাখতে পারেন বা কোনো বীমা কোম্পানিতে জমা রাখতে পারেন অথবা কোথাও জমা রাখতে পারেন। এবং অনেক সময় দেখা যায় এককালীন কিছু অর্থ কোনো ব্যক্তি কী করেন, জমা রাখেন ব্যাংকে বা কোনো জায়গায় এবং কিস্তি আকারে তিনি অর্থটা উত্তোলন করেন। তবে এক্ষেত্রে যদি আমরা শ্রেণী বিভাগ করতে যাই, তবে সাধারণত আমরা টাকা জমা বা উত্তোলন কখন করব এর উপর নির্ভর করে প্রকারভেদ কিছুটা। তো যদি আমরা প্রতি বছরের শুরুতে অর্থ জমা অথবা উত্তোলন করি, তাহলে এটা আছে প্রতি বছরের শুরুতে, তাহলে এটাকে বলা হয় অগ্রিম বৃত্তি বা আশু বৃত্তি। অগ্রিম বৃত্তি বা আশু বৃত্তি। আর বছরের শেষে যদি আমরা টাকা জমা দেই বা উত্তোলন করি, তাকে বলা হয় সাধারণ বৃত্তি। মানে টাকা জমা এবং উত্তোলনের উপর নির্ভর করে বৃত্তি সাধারণত 2 প্রকার। একটি হচ্ছে সাধারণ বৃত্তি আর একটি হচ্ছে অগ্রিম বা আশু বৃত্তি। এক্ষেত্রে সাধারণ বৃত্তি আমরা যেহেতু শেষে জমা করি, সেটি মাসের শেষে হতে পারে জমা, বছরের শেষে হতে পারে, সপ্তাহের শেষে হতে পারে, এবং শুরুটা আমরা বছরের শুরুতে দিতে পারি, মাসের শুরুতে, সপ্তাহের শুরুতে, এভাবে মানে আমরা জমা বা উত্তোলন করতে পারি। এরপর কিস্তি প্রদান অনুযায়ী, এটা হচ্ছে অর্থ আমরা যে জমা দিব সেটা শুরুতে বা শেষে, তার উপর নির্ভর করে। কিন্তু কিস্তি প্রদান অনুযায়ী আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমকিস্তি, তারপর হচ্ছে অসমকিস্তি, বিলম্বিত কিস্তি বা বৃত্তি, তারপর হচ্ছে চিরস্থায়ী বৃত্তি বা কিস্তি।
চিরস্থায়ী। তার মানে সমকিস্তি কি, যখন প্রতি বছর বা 1 মাস পর পর, মানে যে সময় পর পর আমরা কিস্তিটা পরিশোধ করব, যদি টাকার পরিমাণ একই হয় সেক্ষেত্রে তাকে বলা হবে সমকিস্তি। মানে প্রতি কিস্তিতে সমান পরিমাণ অর্থ উত্তোলন অথবা জমা। আমি সংজ্ঞায় লিখেছিলাম যে আন্তঃপ্রবাহ বা আগমন এবং বহিঃপ্রবাহ বা নির্গমন। আন্তঃপ্রবাহ, মানে হচ্ছে নিজের কাছে যদি কোনো অর্থ আসে তাকে বলা হয় আন্তঃপ্রবাহ, এবং বহিঃপ্রবাহ আমরা যদি বাহিরে কাউকে কোনো পরিশোধ করি প্রতিষ্ঠান থেকে তাহলে সেটাকে বলা হয় বহিঃপ্রবাহ। তার মানে অর্থ উত্তোলন হচ্ছে নিজের কাছে নিয়ে আসা, জমা হচ্ছে কাউকে জমা দেয়া বা বাইরের কাউকে দেয়া। তার মানে কি সমকিস্তি কি, প্রতি কিস্তিতে সমান পরিমাণ অর্থ উত্তোলন অথবা জমা। তারপর হচ্ছে অসম কিস্তি। যে কিস্তিগুলো আমরা পরিশোধ করব সেই কিস্তির টাকা যদি অসমান হয়, মানে প্রতি বছর বা প্রতি মাস যে কিস্তিটা দিব এক এক সময় যদি এক এক পরিমাণ অর্থ আমরা পরিশোধ করি তবে তাকে বলা হবে অসম কিস্তি, বিলম্বিত কিস্তি। তাহলে সমকিস্তি কি গেল, যে কিস্তির টাকার পরিমাণ আলাদা। বিলম্বিত কিস্তি কি, একটি নির্দিষ্ট সময় পরে শুরু হয়। মনে করেন এরকম বলা হতে পারে যে রহিমকে মানে বলা হলো যে সে কিছু টাকা ব্যাংকে জমা রাখবে। তো সে বলল যে আমি আজ থেকে 5 বছর পর 10,000 টাকা ব্যাংকে জমা রাখবো, 10 বছর পর কত টাকা পাবো? সে বলতে পারে আজ থেকে 5 বছর পর আমি 10,000 টাকা ব্যাংকে জমা রাখবো এবং আমি 10 বছর পর কত টাকা পাবো। তো প্রশ্ন হলো যে সে যে 5 বছর পর অর্থটা জমা শুরু করবে, এটাই হচ্ছে বিলম্ব বা বিলম্বিত কিস্তি। যেহেতু বিলম্ব করে কিস্তিটা শুরু হয় তাই এটাকে বলা হবে বিলম্বিত কিস্তি। এরপর হচ্ছে চিরস্থায়ী বৃত্তি। কিছু বৃত্তি বা চির কিস্তি আছে যেগুলো আজীবনের জন্য দেওয়া হয়। যেমন কোনো বাবা বা মা তার সন্তানের জন্য চিরস্থায়ী বৃত্তি করে থাকেন, যে তিনি মৃত্যুর পর তার সন্তান বা যারা উত্তরাধিকারী আছেন তারা এই কিস্তি বা বৃত্তির টাকা পাবেন। আবার অনেক সময় আমরা দেখি এরকম কিছু ফান্ড তৈরি করা থাকে বিভিন্ন মানে সামাজিক সংগঠন থেকে 5 কোটি বা 10 কোটি টাকা ব্যাংকে বা কোনো একটি জায়গায় জমা থাকে। আজীবন পর্যন্ত ওই কিস্তির যে টাকাগুলো আছে উত্তোলন করে বিভিন্ন শিক্ষার্থী বা অসহায় দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হয়। এটা চলতেই থাকে, এটা কখনোই শেষ হবে না যতদিন পৃথিবী চলবে। তো যে বৃত্তির টাকা কখনোই শেষ হয় না, কিস্তি প্রদান যতদিন যে প্রদান করার কথা সে করতেই থাকে, তাকে বলা হবে চিরস্থায়ী বা চিরস্থায়ী বৃত্তি আর কি, যেটা চলতেই থাকবে। এটাকে বলা হয় পারপিচুইটি বা চিরস্থায়ী বৃত্তি। তো আশা করি বৃত্তি বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। আমরা এককালীনের কিছু অঙ্ক করেছি, বৃত্তি সম্পর্কিত একটি অঙ্ক করব, বোঝার চেষ্টা করব যে আসলে কিভাবে বৃত্তির বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা সম্ভব। তো আমরা বৃত্তির যদি বর্তমান মূল্য নির্ণয় করি তাহলে হবে FVA সমান A/I সেকেন্ড ব্র্যাকেট 1 + I⁴ (n-1). এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এখানে FVA কি? FVA ফিউচার ভ্যালু অ্যানুইটি, বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য। এটা হচ্ছে বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য। এ হচ্ছে কিস্তির টাকার পরিমাণ, এন হচ্ছে বছর, আই হচ্ছে সুদের হার। এই হচ্ছে সূত্রের বর্ণনা।
তো এখানে তাহলে কি এফভিএ মানে হচ্ছে ফিউচার ভ্যালু অ্যানুইটি, এ হচ্ছে কিস্তির টাকার পরিমাণ, এন হচ্ছে বছর এবং আই হচ্ছে সুদের হার। তো আমরা এরকম একটি অঙ্ক লিখব। %10 চক্রবৃদ্ধি সুদে প্রতি বছরের শেষে 10,000 টাকা করে জমা রাখা হলে 5 বছর পর কত টাকা পাওয়া যাবে? আচ্ছা, আমরা এককালীনের সময় দেখেছিলাম কি একইভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়। এখানেও ঠিক কিস্তির ক্ষেত্রেও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যাবে, তবে আমরা কোন জায়গায় কোন সূত্রটি বসবে সেটি আমাদের মনে রাখতে হবে। আমরা যদি লক্ষ্য করি প্রতি বছরের শেষে এবং এত টাকা করে এই শব্দটি থাকে তাহলে বুঝতে হবে সেটি কিস্তি। তার মানে বোঝা যাচ্ছে যে প্রতি বছরের শেষে 10,000 টাকা করে জমা, তার মানে হচ্ছে যে বেশি একবার জমাটা না, জমা একাধিকবার করা হয়েছে। এক্ষেত্রে আমরা কি নির্ণয় করব? এফভিএ সমান এ বাই আই সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা কি মান দেওয়া আছে? এর মান দেওয়া আছে 10,000, এল সমান 5 বছর, আই সমান 10%, এফভিএ সমান হোয়াট এটা। তাহলে আমরা মানগুলো বসাই। 10,000 0.10 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 0.05 মাইনাস 1। তাহলে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করব? প্রথমে 10,000 দিয়ে এটাকে ভাগ দিব। এটা আলাদা। আমরা 10,000 দিয়ে 10,000কে ভাগ দিব 0.10 দিয়ে, তাহলে হচ্ছে 1 লক্ষ গুণন, প্রথমে আমরা এইটি যোগ করব 1.10, তাহলে পাওয়ার হচ্ছে 5, এটি মান বের হলো -1। এটার মান আমরা বের পেলাম কত? 0.61051। তাহলে এর সঙ্গে গুণ করব 1 লক্ষ, তাহলে 61051। তার মানে আমরা যদি 10,000 টাকা করে জমা রাখি 10% সুদে, তাহলে 5 বছর পর আমরা 61,051 টাকা পাব। তো এটি হলো ভবিষ্যৎ মূল্য কিস্তির। আবার মনে রাখতে হবে যদি এটি বছরের শুরুতে হয় তাহলে কি হবে? শুরুতে হলে কি হবে? যদি শুরুতে হয়, এটা গেল শেষে। আচ্ছা, যদি এইখানে কথাটা প্রতি বছরের শেষে না থেকে শুরুতে থাকতো তাহলে সূত্রটা কী হতো? শুরুতে হলে একই সূত্র হবে, শুধুমাত্র অল্প একটি জিনিস যোগ হবে, 1 প্লাস আই, এই কথাটি যোগ হবে সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1। এটি হবে মানে শেষ এবং শুরু যে সূত্রটি রয়েছে পার্থক্য হচ্ছে 1 প্লাস আই। তাহলে এখানে 10,000 0.10 গুণন কত হবে? 1 প্লাস 0.10 সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে 1 লক্ষ গুণন 1.10 গুণন 1.105 মাইনাস 1.10 পাওয়ার 5 মাইনাস 1 0.61051। তাহলে গুণন কত? 1.10 গুণন 1 লক্ষ 67156। তার মানে আমরা যদি বছরের শুরুতে জমা দেই তাহলে 67,156 টাকা পাবো। তো
আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আপাতত এতটুকুই যে আমরা অর্থের যে সময়মূল্য চ্যাপ্টারে চক্রবৃদ্ধি যে আছে, চক্রবৃদ্ধি দুটি জিনিসের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়। একটি হচ্ছে এককালীন আর একটি হচ্ছে কিস্তি। তো যা হোক, তো কিস্তির এককালীন এবং যে কিস্তি রয়েছে এর যে বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য আমরা নির্ণয় করতে শিখেছি। তো আমরা কিস্তির বর্তমান মূল্যের সূত্রটা আপাতত লিখে নিব এবং প্র্যাকটিস করব। পরবর্তী সময়ে এই ক্লাস আলোচনা হবে। তো ফিউচার ভ্যালু আমরা সূত্রগুলি লিখে নেই। FVA = A/I সেকেন্ড ব্র্যাকেট 1 + i⁻n-1 ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে বছরের শেষে। FVA এটা ডিউ লেখা হয়, কারণ বছরের শুরুতে থাকলে ডিউ লেখা হয় A/I 1 + i⁻n-1 এটা বছরের শেষে। আমরা প্রেজেন্ট ভ্যালুর সূত্র একটু দেখব। এটা হচ্ছে বছরের শেষে, দুঃখিত, এটা শুরুতে হবে। আর PVA ডিউ A/I 1 + i-1/1 + i⁻n এটা হচ্ছে বছরের শুরুতে। মানে যদি কোনো বার্ষিক ভিত্তির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলে তাহলে আমরা দেখব বছরের শুরু না শেষ। যদি শেষ হয় তাহলে এটা বসাবো, যদি শুরু হয় তাহলে এটাতে বসাবো যে টাকা জমাটা কখন, এটা আমরা লক্ষ্য করব। এরপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে যদি প্রেজেন্ট ভ্যালুর বর্তমান মূল্য নির্ণয় করতে বলে সেক্ষেত্রে দেখব বছরের শেষ না শুরু। যদি শেষ হয় এই সূত্রটি এবং শুরু হলে এই সূত্রটি বসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপাতত এই সূত্রগুলো আপনারা দেখবেন, এরপর এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। করোনাকালীন এই সময়ে বাহিরে বের হলে মাস্ক পরে বের হবেন। নিজের সুরক্ষিত থাকবেন এবং পরিবারের অন্যান্য সকল সদস্যকে সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ সকলকে।